আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত এই দিনাজপুর বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। তো এই যে প্রশ্নটি আমি প্রথমে উপস্থাপন করলাম, সৃজনশীল প্রশ্নটি লক্ষ্য করি। দিনাজপুর বোর্ড 2023 সালে এক লাইনের একটি উদ্দীপক ছিল 2 স্কোয়ার যোগ 5 স্কোয়ার যোগ 8 স্কোয়ার যোগ 11 স্কোয়ার, এরকম এনতম সংখ্যা পর্যন্ত। অর্থাৎ 2 থেকে 2-এর সাথে 3 যোগ করে 5, 5-এর সাথে 3 যোগ করে 8, 8-এর সাথে 3 যোগ করে 11, মানে 3 ব্যবধান। এই ধরনের উদ্দীপকের আলোকে আমাদের গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। গ নম্বরে বলেছে ফ্লো চার্ট অঙ্কন করতে, আর ঘ নম্বরে বলেছে ধারাতে যদি 10টি পদের আমি যোগফল নির্ণয় করতে চাই তো সি প্রোগ্রাম কীভাবে লিখতে হবে, সম্ভব কি না। তো গ এবং ঘ আমি পরে উত্তর দেওয়ার চেষ্টা করব। ক এবং খ কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায়। তো ক নাম্বার এবং খ নাম্বারে উত্তর লিখি। ক নাম্বারে বলেছে কিওয়ার্ড কি। তো কিওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রামে ব্যবহৃত বিশেষ কিছু শব্দ যেগুলি এক এক অর্থে ব্যবহার করা হয়। যেমন আমরা এইভাবে লিখতে পারি, সি প্রোগ্রামে ব্যবহৃত বিশেষ কিছু শব্দকে কিওয়ার্ড বলা হয়, বা বিশেষ কিছু শব্দ কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়। যেমন আমরা বিভিন্ন ধরনের কিওয়ার্ড সি প্রোগ্রামের মধ্যে ব্যবহার করে থাকি। ইন্টিজার, আইএনটি দ্বারা ইন্টিজার বোঝায়, পূর্ণ সংখ্যার জন্য ব্যবহার করে থাকি কিওয়ার্ড হিসেবে। ফ্লট হচ্ছে ভগ্নাংশ ডেটার জন্য। তারপরে CHAR ক্যারেক্টার টাইপ ডেটার জন্য, তাই না? এগুলি হচ্ছে এই কিওয়ার্ড। ইফ, ফর, বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে। তো যাই হোক, 1 মার্কের জন্য এটুকু লিখলেই হবে। এবার আবার উদ্দীপকে ফিরে যাব। খ নাম্বারে কি বলেছিল, ভেরিয়েবল ঘোষণার ক্ষেত্রে অনুকরণীয় পদক্ষেপ সমূহ। অর্থাৎ আমরা যে ভেরিয়েবল ঘোষণা করি প্রোগ্রামের মধ্যে, সেই ভেরিয়েবল ঘোষণার কিছু নিয়ম আছে, সেই নিয়মাবলী আমাদের উপস্থাপন করতে হবে। তো নিয়মগুলি আমি ধারাবাহিকভাবে লিখে দেখাচ্ছি। প্রথমত, চলক হচ্ছে এই ভেরিয়েবলের বাংলা শব্দ। চলক ব্যবহারের জন্য বা ভেরিয়েবল ব্যবহারের জন্য অক্ষর হিসেবে ছোট থেকে বড় হাতের A থেকে Z পর্যন্ত ব্যবহার করতে পারি। আবার ডিজিট ব্যবহার করতে পারি, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাও ব্যবহার করতে পারি। তাহলে আমরা অক্ষর ব্যবহার করতে পারি ছোট হাতের এবং বড় হাতের, প্রবলেম নাই এই ভেরিয়েবল হিসেবে। এবং সাথে সংখ্যা ব্যবহার করতে পারি 0 থেকে 9। কিন্তু প্রতীকের মধ্যে শুধুমাত্র আন্ডারস্কোর ব্যবহার করা হয়। প্রতীক যেমন বিভিন্ন রকম আছে না, @, গ্রেটার দেন, লেস দেন, $, কোনো কিছু ব্যবহার করা হবে না, শুধু ব্যবহার করতে হবে আন্ডারস্কোর। আচ্ছা, তো এই হচ্ছে প্রধান নিয়ম, যে ব্যবহার করা যাবে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আর এই অক্ষর, ছোট হাতের বড় হাতের, প্রবলেম নাই। তবে এর বাইরে আরও কিছু নিয়ম আছে। যেমন এই যে আন্ডারস্কোর ব্যতীত কোনো প্রকার প্রতীক ব্যবহার করা হয় না, যে কিছুক্ষণ আগে যেটা বললাম, এই যে #, পার্সেন্টেজ, ইনটু, প্লাস, মাইনাস, $, কোনো প্রতীক ব্যবহার করা যাবে না। শুধু প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে বা সাইন হিসেবে ব্যবহার করা যাবে এই আন্ডারস্কোর। এবং আরেকটি বিষয়, আমি যদি এখানে একটা উদাহরণ দিই, এই যে নাম্বার 1, নাম্বার লিখে আন্ডারস্কোর দিয়ে 1 দিয়েছি, এটা ঠিক আছে, সমস্যা নাই। নাম্বার 2, নাম্বার লিখে আন্ডারস্কোর দিয়ে 2 লিখেছি, এটাও ঠিক আছে। বাট সেজন্য বলা হয়েছে বৈধ ভেরিয়েবল, এগুলো সঠিক ভেরিয়েবল। বাট এটা যদি এইভাবে লিখি নাম্বার @1, এটা কিন্তু ভুল, কারণ এই @ ব্যবহার করা যাবে না। নাম্বার #2, এটাও ভুল, কারণ এই যে হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না। আবার এই যে আমি সংখ্যা ব্যবহার করেছি 1, 2, এই সংখ্যা ব্যবহারের ক্ষেত্রে একটা ছোট্ট নিয়ম আছে, সেটা আমি পরে পেজে দেখাচ্ছি। সংখ্যা ব্যবহারের ক্ষেত্রে বলা আছে যে ভেরিয়েবলের নাম যখন আমরা লিখব তখন অঙ্ক বা সংখ্যা দিয়ে বা ডিজিট দিয়ে শুরু হতে পারবে না, অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না। যেমন নাম্বার 1, নাম্বার 2, এখানে নাম্বার দিয়ে আন্ডারস্কোর ব্যবহার করে 1 লিখেছি, এইভাবে লেখা যাবে। নাম্বার লিখে পাশে 2 লিখেছি একসাথে, কিন্তু এটাও লেখা যাবে, স্পেস দেওয়া যাবে না, এইভাবে লেখা যাবে। বাট আমি যদি এইভাবে না লিখে এইভাবে লিখি 1 নাম্বার, এটা ভুল, কারণ নাম্বার দিয়ে শুরু হতে পারবে না। এই যে অঙ্ক দিয়ে শুরু হতে পারে না, নাম্বার 1 ভুল, 1 নাম্বার ভুল, নাম্বার 1 সঠিক। এই যে নাম্বার
1, কিন্তু এখানে আন্ডারস্কোর দিতে হবে, স্পেস রাখা যাবে না। আর আমি যদি স্পেস না দিতে চাই তাহলে নাম্বারের সাথেই 1 লেখা যাবে, যেমন এইখানে নাম্বারের সাথে 2 লিখেছি, এটা ঠিক, এটা ভুল নাই, এটা ভুল, 2 প্রথমে লেখা যাবে না। অর্থাৎ ভেরিয়েবলের সংখ্যা লেখার সময় সংখ্যা লেখা যাবে মাঝে বা শেষে, বাট সংখ্যা দিয়ে শুরু হতে পারবে না। তো এই হচ্ছে এই ভেরিয়েবল ঘোষণার কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী, আমরা মনে রাখার চেষ্টা করব। তো আবার সে উদ্দীপকে ফিরে এলাম। এবার উদ্দীপকের এই আলোকে গ নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপকে ধারাটির যোগফল নির্ণয়ের ফ্লো চার্ট তৈরি করো। তো ফ্লো চার্ট হচ্ছে চিত্রের মাধ্যমে প্রোগ্রামের বিভিন্ন ধাপের বর্ণনা, তাই না, চিত্রের মাধ্যমে উপস্থাপন। তো যাই এটার পরিপ্রেক্ষিতে আমরা ফ্লো চার্ট অঙ্কন করি। তো এই যে আমি পরের পেজে দেখাচ্ছি, তো আমি ওই প্রোগ্রামটাকে এই বাম দিকে নিয়ে এসে রাখলাম, এটা দেখে দেখে এখানে ফ্লো চার্ট অঙ্কন করবো। উত্তর কিন্তু এখান থেকে লেখা শুরু, এইভাবে উত্তর লিখব। উত্তর গ, উদ্দীপকে বর্ণিত এই যে 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার 11 স্কোয়ার প্লাস ডট ডট n স্কোয়ার পর্যন্ত এই সিরিজের যোগফল নির্ণয়ের ফ্লো চার্ট নিম্নরূপ বলে নিচে জায়গা নেয়, আমি এখানে লিখব। তো ফ্লো চার্টের শুরুতে আমরা কোন প্রতীক অঙ্কন করব মনে আছে? শুরুর প্রতীক। ফ্লো চার্টের শুরুতে আমরা শুরুর প্রতীক এইটা অঙ্কন করব। এই ডিম্বাকৃতি, এর মধ্যে লিখব স্টার্ট, আমি যদি বাংলায় লিখি তাহলে লিখব শুরু। তো ম্যাক্সিমাম বইতে ইংরেজিতে লেখা, সেজন্য আমরা স্টার্ট কথাটা লিখব। লেখার পরে এইখানে আমরা ইনপুটের জন্য ওই যে সামান্তরিক প্রতীক নিব, কারণ দ্বিতীয় ধাপে আমরা ইনপুট লিখব। এখানে ইনপুট যেহেতু n আছে, n-তম সংখ্যা পর্যন্ত আমাদের যোগ করতে হবে, তো n হচ্ছে ইনপুট, সেজন্য লিখব ইনপুট n। এরপরে আমাদের এইখানে বিশেষ করে যে 2 দিয়ে শুরু হয়েছে, তা আমরা একটি কাউন্টার ভেরিয়েবলের মধ্যে এই 2কে রাখবো, সেজন্য আমরা লিখব ধরি এই i নিতে পারি, a নিতে পারি, j নিতে পারি, যে কোনো একটা কাউন্টার ভেরিয়েবল নিব। তো আমি যদি i নিই তাহলে লিখব ধরি i সমান 2, এবং যোগ করে কোথায় রাখবো, এগুলো যোগ করে আমরা তো এক জায়গায় রাখবো, তো রাখার জন্য আমরা সাম নামে আর একটা ভেরিয়েবল নিতে পারি। তাই আমি এখানে লিখব এই যে লক্ষ্য করি আয়তাকার প্রতীকের মধ্যে, এটা হচ্ছে প্রক্রিয়াকরণ প্রতীক, এর মধ্যে লিখব i সমান 2 সাম সমান 0। এখন এটা কেন লিখলাম আরেকবার ব্যাখ্যা দিচ্ছি। আমরা যেটা দিয়ে শুরু করব তার জন্য কাউন্টার হিসেবে আমরা একটি ভেরিয়েবলের নাম দিয়েছি i কাউন্ট করবে, অর্থাৎ i দ্বারা কতবার আমাদের যোগ করা হলো সেই কাউন্ট করার জন্য i হচ্ছে এখানে কাউন্টার ভেরিয়েবল। এবং কাউন্টার ভেরিয়েবল হিসেবে আমরা যেটি নিব তার মান হবে প্রথমে যেটা দিয়ে শুরু হবে, মানে গোনাটা যেখান থেকে শুরু করবে, আর যোগ করে যোগফল সামের মধ্যে রাখবো, সেই জন্য সাম সমান 0 লিখেছি। অনেক সময় অনেকে s সমান 0 লেখে, s লিখলেও হবে সাম লিখলেও হবে, সমস্যা নেই। এরপরে আমরা এখানে একটি সিদ্ধান্ত যাচাই করব। কি সিদ্ধান্ত যাচাই করব? আইকে বলে দিব যে মিস্টার আই আপনি n পর্যন্ত যোগ করবেন, মানে n-তম সংখ্যা পর্যন্ত, অর্থাৎ আয়ের মান এখান থেকে বাড়া শুরু করবে, বাড়তে 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 3 করে বাড়ছে। লক্ষ্য করি 2-এর সাথে 3 যোগ করে 5, 5-এর সাথে 3 যোগ করে 8, 8-এর সাথে 3 যোগ করে 11, তার মানে কি 3 বৃদ্ধি পেয়েছে। সেজন্য 3 বৃদ্ধি পেতে পেতে একসময় n-তম সংখ্যা পর্যন্ত হবে আয়ের মান। সেজন্য আমরা এখানে একটি শর্ত যুক্ত করব যে আয়ের মান n পর্যন্ত যাবে, এর বাইরে যাবে না। তার জন্য আমাদের এখানে একটি শর্ত যুক্ত করতে হবে, এইটা যে i <= n, অর্থাৎ আয়ের মান n-এর চেয়ে সমান হবে, n-এর চেয়ে ছোট হবে অথবা n-এর সমান হবে। আয়ের মান যতক্ষণ পর্যন্ত n-এর চেয়ে ছোট থাকবে বা সমান থাকবে, n-এর সমান থাকবে, ততক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা সত্য, এই শর্তটি সত্য। এবং সত্য হলে নিচের দিকে যদি ইয়েস হয়, এখানে 2টা ধাপ সম্পন্ন করবে। একটা হচ্ছে যোগফল নির্ণয় করবে, যোগ করে করে ওই সামের মধ্যে রাখবে, আর আরেকটি হচ্ছে আয়ের মান 3 করে বৃদ্ধি করবে। তো সেই 2টা ধাপ এখানে সম্পন্ন করবে যদি এই কন্ডিশন সত্য হয়। আর যখন আমাদের যোগ করা শেষ হয়ে যাবে, মানে কি n-তম সংখ্যা পর্যন্ত যদি আমি 100 দিই তো 100 পর্যন্ত যোগ করবে। তো 100 পর্যন্ত যোগ করা যখন শেষ হয়ে যাবে তখন যোগফলটা আউটপুট হিসেবে দেখাবে। যোগ করা শেষ হবে মানে কি কন্ডিশন যখন মিথ্যা হবে। মিথ্যা কখন হবে? যখন আয়ের মানটা n-এর চেয়ে বড় হয়ে যাবে তখনই মিথ্যা হবে। তখন কম্পাইলার বুঝতে পারবে যে আমার যোগ করা শেষ n পর্যন্ত, তখন কন্ডিশন মিথ্যা হলে নো বলে এখানে আমাদের প্রোগ্রাম শেষ করে দিবে। আচ্ছা, কিন্তু এইখানে যে 2টা ধাপ করবে সেটি হচ্ছে একটা যোগফল নির্ণয় করবে। এই যে আমরা জানি যোগ করার জন্য, গুণ করার জন্য, ভাগ করার জন্য
ক্যালকুলেট করার জন্য সাধারণত এই আয়তাকার প্রতীকের মধ্যে লিখতে হয়, এটিকে বলা হয় প্রক্রিয়াকরণ প্রতীক। এর মধ্যে লিখব সাম সমান সাম প্লাস আই ইন্টু আই। এখন এই সূত্রটাই কিন্তু মেন, এই সূত্রের মাধ্যমে যোগ করবে। এটা কেন লিখলাম লক্ষ্য করি, সামের মান 0, এবার সামের মান 0-র সাথে যোগ করবে এই আয়ের মান, কিন্তু আই যেহেতু স্কোয়ার দেওয়া আছে তাই লিখেছি আই ইন্টু আই, অর্থাৎ আই ইন্টু আই, আয়ের মান স্কোয়ার করে এই সামের মানের সাথে যোগ করবে। যোগ করে যা হবে সেটা তো সামের মান হবে। হওয়ার পরে আয়ের মান 3 বৃদ্ধি করবে, এই যে 3 3 বাড়ছে না, সেজন্য লিখবো আই সমান আই প্লাস 3। 3 বৃদ্ধি করার পরে আয়ের মান কিন্তু এখন এখানে 5 হয়েছে, 5 নিয়ে আবার এখানে যাবে। কন্ডিশন সত্য হলে আবার ওই সামের মানের সাথে এই যে 5 ইন্টু 5, 5 ইন্টু 5 মানে কি আই ইন্টু আই যোগ করবে। যোগ করে যোগফল নির্ণয় করার পরে আবার আয়ের মান বৃদ্ধি করে ওই 5-এর সাথে 3 বৃদ্ধি করে 8 হবে, 8 নিয়ে আবার এখানে ফিরে যাবে। মনে করি আমি এনের মান 20 দিলাম, তাহলে 20 পর্যন্ত যোগ করবে। 20 সংখ্যাটা যদি এর মধ্যে না হয় 20-এর পর পর্যন্ত যোগ করবে। আচ্ছা, তো এরকম বাড়তে 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 এক সময় কিন্তু 20-এর উপরে চলে যাবে না? 20-এর উপরে যখন যাবে তখন কিন্তু এই কন্ডিশন মিথ্যা হবে। এটা নিয়ে এখানে যে কন্ডিশন যাচাই করবে বারবার, যখন দেখবে 20-এর নিচে, 20-এর আয়ের মান 20-এর চেয়ে উপরে হয়ে গেছে, আমি যদি এনের মান 20 দিই তো 20 পর্যন্ত যোগ করবে। এখন 20-এর চেয়ে যখন আয়ের মান বড় হয়ে যাবে তখন কম্পাইলার বুঝতে পারবে যে আমার 20 পর্যন্ত যোগ করা শেষ, তখন এই কন্ডিশন নো। তখন কি করবে, এদিকে যেয়ে প্রোগ্রাম শেষ করে দিবে। এই যে ওই সামের মান যেটি হবে, ফলাফল যেটি হবে সেটি প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে, প্রোগ্রাম শেষ করে দিবে। এইভাবে এই আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি এই ধরনের সিরিজের। এবার আমরা আবার উদ্দীপকে ফিরে যাব। গ নাম্বারে কি বড় ঘতে কি বলেছিল, এটা তো গ নাম্বারের উত্তর তাই না? ঘতে কি বলেছিল লক্ষ্য করি, ঘতে বলেছে উদ্দীপকের ধারাটির 10টি পদের যোগফল নির্ণয়ে সি প্রোগ্রাম লিখো। অর্থাৎ আমরা যদি এন এর পরিবর্তে 10 দিই, এন এর মান যদি 10 লিখি, তাহলে সি প্রোগ্রামটা কীরকম হবে সেটা লিখতে হবে। তাহলে আমরা সম্ভব কিনা বিশ্লেষণ করতে বলেছে, এইভাবে সমাধান করতে পারি। এই যে উদ্দীপকে বর্ণিত 10টি পদের যোগফল নির্ণয়ের সিরিজটি হবে এই যে এইটা। এখন অনেকের মনে হতে পারে এটি কোথায় পেলাম, আমাদের আগে প্রশ্ন কি ছিল মনে আছে? 2 স্কোয়ার যোগ 5 স্কোয়ার যোগ 8 স্কোয়ার ডট 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 যোগ n স্কোয়ার। তার মানে কিন্তু আমাদের ঘ নাম্বারে বলেছে আমরা 10টি পদ যোগ করব। তার মানে কি n এর মান হবে 10 পর্যন্ত যোগ করব আর কি। তো n এর মান হবে কি 10। তাহলে আমরা এই 10 পর্যন্ত যদি যোগ করতে চাই তাহলে n এর মান 10 ধরে আমাদের সি প্রোগ্রাম লিখতে হবে 10তম সংখ্যা পর্যন্ত। আচ্ছা, তো এখন আমরা সি প্রোগ্রাম লিখব। সি প্রোগ্রামের শুরুতে কী লিখতে হয় অনেকে তোমাদের হয়তো জানা আছে, তারপরে বলছি। সি প্রোগ্রামের শুরুতে আমরা একটি হেডার ফাইল সংযুক্ত করব। এই যে ইনক্লুড stdio.h, এটা হচ্ছে একটি হেডার ফাইল। stdio.h এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ, মানে হেডার ফাইল। ডট এইচ দিয়ে প্রোগ্রামে আমরা যেগুলো লিখি যুক্ত করি ফাইল হিসেবে, এগুলোকে হেডার ফাইল বলে। এক্সটেনশন হিসেবে ডট এইচ মানে এটি হেডার ফাইল। এরপরে আমরা মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব ওপেনিং কার্লি ব্র্যাকেট দিয়ে। তারপরে এইখানে আমরা একটি কিওয়ার্ড লিখব ভেরিয়েবল ঘোষণার জন্য। এখানে দুইটা ভেরিয়েবল লিখব, একটা হচ্ছে কাউন্টার ভেরিয়েবল, আর একটা হচ্ছে যোগফল রাখার জন্য সাম ভেরিয়েবল অথবা এস নামে একটা ভেরিয়েবল নিতে পারি। তো এখন কিওয়ার্ড লিখতে হবে এখানে। ঠিক, তো কিওয়ার্ড হবে এগুলো কিন্তু সব পূর্ণ সংখ্যা। 2 স্কোয়ার যোগ 5 স্কোয়ার এগুলো পূর্ণ সংখ্যা না? তো পূর্ণ সংখ্যা ডেটা নিয়ে কাজ করাকে বলা হয় ইন্টিজার টাইপ ডেটা। ইন্টিজার টাইপ ডেটার জন্য আইএনটি কিওয়ার্ড ব্যবহার করা হয়। এটাকে কেউ বলে আইএনটি, কেউ বলে ইন্ট, যাই বলি না কেন লেখার সময় এইভাবে লিখলেই হবে। তারপরে একটা স্পেস দিয়ে আমরা আই লিখব। আই হচ্ছে আমাদের এখানে কাউন্টার ভেরিয়েবল, মানে এখানে এই প্রত্যেকটা আই হিসেবে গণ্য হবে। 2 হচ্ছে আই, মানে আয়ের মান 2 দিয়ে শুরু হয়েছে। তারপরে 2 এর সাথে 3 যোগ করে 5, তাহলে এখানে আয়ের মান 5। 5 এর সাথে 3 যোগ করে 8, মানে এখানে আয়ের মান 8। এরকম করতে করতে একসময় আয়ের মান 10 পর্যন্ত যাবে। আচ্ছা, এবার এই যে যোগ করে করে যোগফল রাখার জন্য আমাদের একটা পাত্রের দরকার। তার জন্য আর একটা ভেরিয়েবল লিখব, সেটার নাম হচ্ছে এই
সাম বা এস নামে আরেকটা ভেরিয়েবল নিব এবং সামের মান আমরা 0 দিয়ে ইনিশিয়াল করে দিব, 0 দিয়ে আমরা আইডেন্টিফাই করে দিব এই সামের মান। কারণটি হচ্ছে আমি যোগ করে যেখানে রাখবো সেটাকে ফাঁকা করতে হবে, শূন্য করতে হবে সঠিক করতে হলে, তাই না? শূন্য থেকে তো যোগ শুরু হবে, সেই জন্য সামের মান 0 হবে। আচ্ছা, তো এই দুটো হচ্ছে আমাদের ভেরিয়েবল হিসেবে ঘোষণা করলাম। একটি হচ্ছে কাউন্টার ভেরিয়েবল আই, যেটি দিয়ে আমরা কাউন্ট করব, গণনা করবে কয়বার যোগ করা হয়েছে। আর যোগফল রাখার জন্য আমরা সাম নামের একটা ভেরিয়েবল নিয়েছি। এইবার আমরা এই সিরিজের যোগফল নির্ণয়ের জন্য আমরা লুপ ব্যবহার করে করতে পারি। তো বিভিন্ন ধরনের লুপ আছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, তাই না? তো আমরা এখানে ফর লুপ ব্যবহার করব। ফর লুপের গঠনটা হচ্ছে ফর লিখে এখানে একটা ব্র্যাকেট দিব, এখানে একটি ব্র্যাকেট দিব। এই ব্র্যাকেটকে বলা হয় প্যারেনথিসিস, এটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট অফ প্যারেনথিসিস। এর মধ্যে ফর লুপের 3টা অংশ লিখব। প্রথম অংশ, এই যে আয় আমরা এখানে কাউন্টার ভেরিয়েবল হিসেবে যে গ্রহণ করেছি, আয়ের মান আমরা এই 2 ইনিশিয়াল করে দিব, মানে 2কে আয়ের মধ্যে রাখলাম, আয় সমান 2। আয়ের মান 2 কেন হলো? যেটা দিয়ে শুরু হবে সেটা আয়ের মান গণ্য হবে, ইনিশিয়াল করে দিব। তারপরে এখানে একটা শর্ত যুক্ত করব যে মিস্টার আয় তুমি সর্বোচ্চ 10 পর্যন্ত যাবা, 10-এর উপরে যেতে পারবা না। তো তার জন্য একটা শর্ত যুক্ত করে দিতে পারি যে আয়ের মান হয় 10-এর চেয়ে ছোট হবে, না হয় 10-এর সমান হবে, এই শর্তটা। আয় লেস দেন ইকুয়াল টু 10, তাহলে আয়ের মান 10-এর নিচে হলেও এই কন্ডিশন সত্য, আবার আয়ের মান 10-এর সমান হলেও কন্ডিশন সত্য। এই কন্ডিশন সত্য যতক্ষণ হবে ততক্ষণ যোগফল নির্ণয় করবে কম্পাইলার বারবার। তো প্রথমে আয়ের মান 2 ধরে এই কন্ডিশনটা যাচাই করবে, যাচাই করার পরে আয়ের মানটা আপডেট করে নিবে। তো আপডেট করার জন্য 2 এর সাথে 3 যোগ করে 5 হয়েছে না? 5 হয়েছে। তার মানে 3 কার সাথে যোগ করছে? আয়ের মানের সাথে। সেজন্য আমরা লাস্টে কাউন্টার ভেরিয়েবল হিসেবে লিখব। কাউন্টার ভেরিয়েবলের আপডেট করার জন্য লিখব আই সমান আই প্লাস 3। কেন আই প্লাস 3 লিখলাম? এই যে 3 ব্যবধান, সেজন্য। অর্থাৎ ফর লুপের 3টা অংশ, 3টা অংশের নাম হচ্ছে, প্রথম অংশটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন, মাঝখানের অংশটাকে বলা হয় কন্ডিশন, শেষের অংশটাকে বলা হয় কাউন্টার আপডেট। আচ্ছা, এবার এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ কম্পাইলার একটা কাজ করবে, বারবার করবে সেই কাজটা, সেটা হচ্ছে যোগফল নির্ণয় করবে। তো যোগফল নির্ণয়ের সূত্র আমরা কিন্তু ফ্লো চার্টের মধ্যে লিখেছিলাম, মনে আছে? সাম সমান সাম প্লাস আই ইন্টু আই হবে। কেন ইন্টু আই হবে? যে পাওয়ার আছে সেজন্য। এই যে লক্ষ্য করি, সাম সমান সাম প্লাস আই ইন্টু আই। এখন এই যদি পাওয়ার 3 থাকতো তাহলে লিখতাম আই ইন্টু আই ইন্টু আই। এখানে পাও ফাংশন ব্যবহার করে করা যায়, তখন শিক্ষার্থীদের জন্য আবার একটু কঠিন হয়ে যায়, কারণ আমরা এটা এইভাবে না করে এখানে পাও ফাংশন ব্যবহার করে করতে পারি। আর পাওয়ার ফাংশন ব্যবহার করলে উপরে অবশ্যই math.h এটার ফাইল হিসেবে লিখতে হবে, তাহলে তখন আবার প্রোগ্রামটা একটু কঠিন হয়ে যাবে। সেজন্য যেহেতু পাওয়ার 2 ছিল তাই আইকে 2 বার গুণ করেছি। আইকে পাওয়ার করে যা হবে তার সাথে সামের মান যোগ করবে, 0 যোগ করে প্রথমে মানটা হবে। এবার সামের মান যা হবে তার সাথে আবার 5 যোগ করবে, কিন্তু 5 যোগ করার আগে এই 5 পাওয়ার করে নিবে, মানে 5 ইন্টু 5 আই ইন্টু আই। তো এইভাবে যোগফল নির্ণয় করবে। এটি কিন্তু যোগফলের মেন সূত্র, এবং এই যোগফল নির্ণয় করবে কন্ডিশনের উপরে। কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই যোগফলটা নির্ণয় করে যোগফল শেষ করবে। যখন দেখবে কন্ডিশন মিথ্যা, মিথ্যা মানে কি? আমি 10 পর্যন্ত যোগ করতে বললাম, বাড়তে বাড়তে এরকম 3 করে বাড়তে বাড়তে একসময় কিন্তু এই আয়ের মান 10-এর উপরে চলে যাবে। আর যখনই 10-এর উপরে চলে যাবে তখন কিন্তু এই কন্ডিশন মিথ্যা হবে। আর যখনই মিথ্যা হবে তখনই আমাদের প্রোগ্রাম যোগফল শেষ করে দিবে। যোগফল শেষ মানে আমরা এখানে একটি প্রিন্ট করে যোগফলটা দেখাবো। তো প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা লিখব যে এই সামেশন ইজ ইকুয়াল টু লিখতে পারি, এইখানে যোগফলটা দেখাবে। প্রিন্ট হচ্ছে একটা আউটপুট ফাংশন, প্রিন্ট এফ এর মধ্যে যা লিখবো সেটা আউটপুটে দেখা যাবে। আচ্ছা, প্রিন্ট এফের মধ্যে আমরা লিখলাম সামেশন ইজ ইকুয়াল টু, মানে আমি লিখতে চাই যোগফল সমান, এইখানে যোগফলটা দেখাবে। যেখানে যোগফলটা দেখতে চায় সেখানে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে পূর্ণ সংখ্যা ডেটার জন্য %d ব্যবহার করতে হবে। %d হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার।
যেটির মাধ্যমে পূর্ণ সংখ্যার ডেটা ইনপুট নেওয়া যায় প্রোগ্রামে এবং এই পূর্ণ সংখ্যার ডেটা আউটপুট আকারেও প্রদর্শন করা যায় এই পার্সেন্টেজ ডি এর মাধ্যমে। তারপর কমা দিয়ে এই পার্সেন্টেজ ডি এর এখানে যে আমরা যেটা আউটপুট আকারে দেখাবে সেটা কার মান সেটা এখানে ইনিশিয়াল করে দিতে হবে, এখানে লিখে দিতে হবে যে এটার মান এখানে দেখাবেন। পার্সেন্টেজ ডি লেখার পরে একটি কমা দিয়ে পাশে লিখে দিতে হবে কার মান আমরা এখানে প্রদর্শন করতে চাই, কার মান প্রদর্শন করতে চাই এই সামের মান, কারণ সামের মানটা তো যোগফল হবে, সে সামটা আবার শেষে বসবে, কমা দিয়ে শেষে বসে লিখবো সেমিকলন, রিটার্ন 0 লিখে এইভাবে আমরা প্রোগ্রাম শেষ করব। এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি, অনেকটা সহজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো আমি অবশ্যই একটি একটি করে বোর্ডের সমাধান করার চেষ্টা করি শিক্ষার্থীদের অনুরোধে। তো পরের ক্লাসে কি করবো একটু দেখে যাই। এখানে আরেকটা বিষয়, শেষে আবার এই যে এন্ডিং কার্লি ব্রেস দিতে হবে, শেষে কিন্তু ব্র্যাকেটটা আবার ক্লোজ করতে হবে। পরের ক্লাসে কি করব, এই যে কুমিল্লা বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সি প্রোগ্রাম সম্পর্কিত, ওই প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।